ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সরাসরি চলে যাবো আবহাওয়া দপ্তরের সাংবাদিক বৈঠকে। মিটার দূরে অবস্থান করছে, মানে আমাদের কোস্ট ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ধরেন দীঘা, সেখান থেকে 630 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে। এটা নর্থ ইস্ট ওয়ার্ডস মুভ করবে। আগামীকাল 20 তারিখ, আই রিপিট, আগামীকাল 20 মে আফটারনুন ইভিনিং এটা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট ক্রস করবে বিটুইন দীঘা অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হাতিয়া আইল্যান্ড অফ বাংলাদেশ, বাট ক্লোজ টু সুন্দরবন। অ্যাট দ্য টাইম অফ ক্রসিং উইন্ড স্পিড থাকবে হচ্ছে 165 থেকে 175 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। সাইক্লোনের সাথে আমরা জানি 3টে মেজর ওয়েদার অ্যাসোসিয়েটেড থাকে। তার একটা হচ্ছে হেভি রেইনফল, সেকেন্ড হচ্ছে গেল উইন্ড স্পিড, আর থার্ড হচ্ছে স্টর্ম সার্জ বা সামুদ্রিক জলোচ্ছ্বাস। তো আমি একটা একটা করে বলছি। প্রথমে সামুদ্রিক জলোচ্ছ্বাস আমরা ম্যাক্সিমাম এক্সপেক্ট করছি সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা, এই দুটো জেলাতে, যেখানে 4 to 5 মিটার্স হাইট অবধি সামুদ্রিক জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকছে অ্যাবভ দি অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেল, আমাদের যা নর্মাল টাইড লেভেল থাকে তার উপরে। ন্যাচারালি প্রচুর লো লাইং এরিয়া যে ওই অঞ্চলের, সেখানে কিন্তু ইনান্ডেটেড হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এই স্টর্ম সার্জের হাইট হচ্ছে 3 to 4 মিটার। নর্থ সাউথ 24 পরগনার ক্ষেত্রে 4 to 5 মিটার, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 3 to 4 মিটার। সেকেন্ড হচ্ছে গেল উইন্ড স্পিড, যে ঝোড়ো হাওয়া। ন্যাচারালি হাওয়া কোস্টের যত কাছে থাকবে তত বেশি, কোস্ট থেকে যত দূরে চলে যাব আমরা তত হাওয়া কম। ক্রসিংয়ের সময় আমি বললাম 165 থেকে 175, গাস্টিং সর্বোচ্চ 185। এটা কিন্তু মূলত নর্থ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টে জেলাতে আমরা আশা করছি 20 আফটারনুন ইভিনিং যখন ম্যাক্সিমাম পৌঁছবে। কিন্তু আমাদের যে উপকূলবর্তী জেলার যে অ্যাডজয়নিং জেলাগুলো, হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, এখানেও কিন্তু হাওয়া থাকবে 100 থেকে 110, সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যাট দ্য টাইম অফ ক্রসিং কোস্ট। হেভি রেইনফল কালকে মেইনলি 20 তারিখ ম্যাক্সিমাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। উপকূলবর্তী জেলা নেমলি নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা, আই রিপিট কলকাতা, এই জায়গাগুলোতে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 2-1 জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে 20 তারিখ। এবার যেহেতু এই অতি তীব্র সাইক্লোনিক স্টর্ম এটা, ফলে আমরা কিন্তু প্রচুর ড্যামেজ এক্সপেক্ট করছি এই 3টে জেলায়, মেইনলি বিশেষ করে নর্থ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তারপরের যে ম্যাক্সিমাম ড্যামেজটা হবে সেটা কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। ড্যামেজ মূলত যেটা হবে হাই উইন্ড স্পিড থেকে যেগুলো হবে আর কি, প্রচুর গাছ পড়বে, লাইট পোস্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কমিউনিকেশন পোলের ফেলে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেখানে নদীতে কোনো শিপ বা নৌকো নোঙর করা আছে সেখান থেকে খুলে চলে যেতে পারে। ফ্লাইং অবজেক্ট, যে টিনের চাল টাল, সেখান থেকে উড়ে গিয়ে ড্যামেজ হতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে হেভি রেইনফল থেকে যে ড্যামেজ হয়, একটা লো লাইং এরিয়াতে একে তো বৃষ্টি হবে, তারপর স্টর্ম সার্জের জল, ফলে ইনান্ডেশন হবেই কিন্তু লো লাইং এরিয়াতে। এবং তার সাথে কি হবে, জল জমে গেলে ওইসব জায়গাতে তার মধ্যে বৃষ্টি হবে, ফলে এক্সপেক্টেড যে কাঁচা বাড়ির কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা উপকূলবর্তী জেলায়, এবং পুয়ারলি বিল্ট পাকা বাড়ি, পুরনো বাড়ি, সেগুলোরও কিন্তু সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রেও যেহেতু বৃষ্টি হবে, বহু পুরনো বাড়ি আছে যেগুলোতে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের এই হেভি রেইনফল থেকে। কলকাতার জন্য আমরা একটা স্পেশালি আলাদা করে দিয়েছি, অনলি ফর ক্যালকাটা, যেহেতু সিস্টেম আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টেই মোটামুটি আসছে। তো কলকাতার ক্ষেত্রে আমরা হালকা থেকে ভারী বৃষ্টি আমাদের তো চলবেই। স্কোয়ালি উইন্ড 75 to 85 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 95। এটা হচ্ছে 20 তারিখ মর্নিং, আগামীকাল সকালবেলায় আমরা এক্সপেক্ট করছি কত, 75 থেকে 85,
সর্বোচ্চ 95। যত বেলা গড়াবে কালকে তত উইন্ড স্পিড বাড়তে থাকবে এবং যখন ল্যান্ডফল হবে তখন কলকাতায় কিন্তু আমরা আশা করছি 110 থেকে 120, সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে কলকাতার ক্ষেত্রে আমরা একটা অ্যাডভাইসারি, ইটস এ সিম্পলি অ্যান অ্যাডভাইসারি আমরা একটা দিয়েছি, সেটা হচ্ছে যত এস্টাবলিশমেন্ট, মার্কেট, শপ যা কিছু আছে যদি বন্ধ রাখা যায় এবং টোটাল পাবলিকের মুভমেন্ট যদি রেস্ট্রিক্ট করা যায় আগামীকাল সকালের পর থেকে, এটা জাস্ট দিয়েছি। এর আগে অলরেডি আমি আপনাকে বলি যে সাইক্লোন কোথায় যাবে সেটা তো যাচ্ছে, কিন্তু সাইক্লোন যেদিন থেকে আমরা ফোরকাস্ট দেওয়া শুরু করেছিলাম, আপনি যদি দেখেন যে সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল থেকে এখনো অবধি যতদূর এসছে, প্লাস আমাদের কোস্টে যতটুকু রিপোর্ট আমরা পেয়েছি যে কোনো ফিশারম্যান এই মুহূর্তে সমুদ্রে নেই। 17-র আগেই আমরা বলেছিলাম ফেরত চলে আসতে, ফলে 17-র আগেই তারা ফেরত চলে এসছে। ফলে এই যে একটা বিশাল সংখ্যক ফিশারম্যান তারা কিন্তু অলরেডি ইন সেফট। তার কারণ শুধু যে ল্যান্ড নিয়ে ভাবলে হবে না, সাইক্লোন তো সমুদ্রের উপর হয় এবং মৎস্যজীবীরা হচ্ছে মোস্ট ভালনারেবল। তো তাদের আমরা বলেছিলাম যে 18 তারিখের পরে যাবে না এবং 17-র মধ্যে ফিরে আসবে। তো ন্যাচারালি ফার্স্ট ড্যামেজ যেটা হওয়ার সমুদ্রের মধ্যে সেটা কিন্তু অলরেডি সেভড এবং সাইক্লোন আমরা যে ট্র্যাকে বলেছিলাম, যে স্পিডে বলেছিলাম, যেভাবে ইন্টেন্সিফিকেশন হবে বলেছিলাম, আপাতত সেভাবেই এগোচ্ছে। ফলে একটা বিশাল সংখ্যক ফিশারম্যান এবং তাদের ফ্যামিলি কিন্তু এখান থেকে সেভ হয়েছে এবং আমরা ফিশারম্যানদের যেটা এখনো বলে যাচ্ছি যে 21-এর আগে কিন্তু কেউ আর মাছ ধরতে যাবে না। সিমিলারলি আরেকটা যে সেক্টর, মেজর সেক্টর যেখানে ম্যাক্সিমাম ড্যামেজ হওয়া থাকে, সেটা আমরা অন্তত 4 দিন আগে থেকে সবাইকে বলেছি যে মাঠে যে স্ট্যান্ডিং বোরো প্যাডি আছে, জানেন এই সময় মাঠে সব জায়গাতেই বোরো ধান হারভেস্ট হয়। তো যেহেতু আমরা আগাম সতর্কতা জারি করেছি, ফলে সর্বত্র আমার কাছে যতটুকু খবর আছে যে বোরো ধান কেটে গোলাজাত করা হয়ে গেছে। ফলে এগ্রিকালচারের যে একটা মেজর ড্যামেজ হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু বাঁচানো গেছে। কিন্তু ধরুন এখন মাঠে যে সবজি আছে বা ইত্যাদি আছে সেগুলোকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। 3 নম্বর যেটা আমরা বলছি যে সমস্ত রকম ট্যুরিস্ট অ্যাক্টিভিটি, পার্টিকুলারলি আমাদের যে মেইন 3টে বিচ যেখানে বেশি লোক সমাগম হয়, যদিও এখন কোভিড-19-এ সেটা অনেকটাই কম, তাহলেও দীঘা, মন্দারমণি, বকখালি এসব জায়গায় কোনো ওয়াটার বাউন্ড ট্যুরিস্ট অ্যাক্টিভিটি করা যাবে না। আরেকটা যেটা ইস্যু, সেটাও কোভিড-19-এর জন্য বন্ধ আছে, কোনো রকম কোনো অ্যামিউজমেন্ট পার্ক, কোথাও কোনো অ্যাক্টিভিটিস কিন্তু করা যাবে না, যেহেতু খুব ভেরি হাই উইন্ড স্পিড থাকবে। যে জিনিসগুলো আমরা ওই বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কে ইউজ করি সেখানে কিন্তু ভয়াবহ বিপদের সম্ভাবনা থাকবে। ফেরি সার্ভিস চালানো যাবে না, যেহেতু সমুদ্র উত্তাল থাকবে এবং হাওয়াও প্রচুর থাকবে আমাদের এখানে। তো ফিশারম্যান, অ্যাগ্রো অ্যাডভাইসারি, ট্যুরিজম, হেভি রেইনফল, গেল উইন্ড এবং স্টর্ম সার্জ, মোটামুটি মনে হয় আমরা সবটা কভার করেছি। এরপর যদি স্পেসিফিক একটা দুটো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আপনারা যে অ্যাডভাইসারি দিয়েছেন যে যাতে মানুষজন না বেরোন, মোটামুটি কোন সময়টার জন্য সেটা আমরা মেইনলি বলছি কালকে 20 তারিখ। টোটাল দেখুন ম্যাক্সিমাম ড্যামেজ বলুন যা কিছু বৃষ্টির থেকে, হাওয়ার থেকে, স্টর্ম সার্জের থেকে, সেটা হচ্ছে 20 তারিখ সকাল থেকে। আর কলকাতার ক্ষেত্রে ঘন জনবসতি, হ্যাঁ, সেক্ষেত্রে কলকাতা থেকে এর যে আইনটা সেটা কতটা দূর দিয়ে পাস করতে পারে বলে মনে করছেন? ধরুন আমরা এই মুহূর্তে যেটা বলেছি না, ক্লোজ টু সুন্দরবন, অ্যাকচুয়াল ল্যান্ডফল সেভাবে পয়েন্ট হিসাবে বলা হচ্ছে না বলে ডিস্টেন্সটা ধরে নেন ইস্ট অফ ক্যালকাটা, ইস্ট সাউথ ইস্ট অফ ক্যালকাটা এটা মুভ করবে। স্যার গতকাল আপনারা বলেছিলেন যে 195 হাইস্ট উঠতে পারে, আজকে একটু কমেছে, তাহলে কি আমফানের যে প্রকৃতি সেটা কি কিছুটা হলেও কমবে? না 5-10টা ইস্যু নয়, মানে একটা উইন্ড স্পিড যেখানে 180 রেঞ্জে কথা বলছি সেখানে 5-10টা ইস্যু নয়। হ্যাঁ, সুপার সাইক্লোন যেটা রয়েছে এখনো সুপার সাইক্লোনই আছে। এটা একটু শক্তি হারাবে না, কোস্টের দিকে গেলে সবসময় যে কোনো সাইক্লোনই একটু কমে, কিন্তু আমাদের এই যে সাইক্লোন বা সুপার সাইক্লোন জানেন যে স্পিডটা যে বানাই আমরা, যে নোমেনক্লেচার যেটা, এটাতে কিন্তু কোনো পয়েন্ট উইন্ড নয়, একটা রেঞ্জ থাকে। ধরুন এত থেকে এত কিলোমিটার হলে সুপার সাইক্লোন। এবার কি হয়, ধরুন আপনি মার্জিন, ধরুন আমরা যখন গ্রেডিং সিস্টেম বলি 50 থেকে 60, 61 থেকে 70, এবার যে 61 পেয়েছে সে পেল বি, আর 50 থেকে 60 পেয়েছে সে পেল সি, কেন ওই 60 আর 61 তো তফাৎটা তো একের। তো সেই হিসাবে আমরা যেটা এক্সপেক্ট করছি যে সুপার সাইক্লোন আছে এই মুহূর্তে,
কোস্টে যাওয়ার সময় তো সামান্য যে কোনো সিস্টেমে একটু শক্তি ক্ষয় করে, ল্যান্ডের পাশে ফ্রিকশন হয়, কিছুটা গরম হাওয়া আসে। কালকে কোন সময় উইন্ড স্পিডটা সবথেকে বেশি হচ্ছে? আফটারনুন ইভিনিং। আফটারনুন। দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে তো এই সময়টা তো খুব টাফ সময়, মানে প্রত্যেকটি অফিসই বন্ধ, ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের উল্টো এরকম কি আগে কখনো হয়েছে যে এরকম সাইক্লোন ধেয়ে আসছে আর অফিস? আমি জানি না এগুলো আপনারা বলবেন কিনা, তাও বলি আমাদের খুব গর্ব করে আমরা বলতে পারি যে MH এর যে সার্কুলার আপনারা দেখেছেন তাতে আবহাওয়া ডিপার্টমেন্টকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ট্রিট করা হয়েছে। এসেনশিয়াল এই জন্যই ট্রিট করা হয়েছে যে বোধহয় অতীতে আমরা আমাদের এসেনশিয়ালিটি কিছুটা হলেও প্রুভ করতে পেরেছিলাম, পার্টিকুলারলি ফর ডিজাস্টার মিটিগেশন। যেদিন থেকে শুরু হয়েছে লকডাউন আজ অবধি ক্রেডিট যদি কাউকে দিতে হয় আপনাদের, সবার আগে আমি রিকোয়েস্ট করব আপনাদের, আমার যারা অবজারভার, কারণ ফোরকাস্টের আমাদের যে ফোরকাস্ট যেটা আমরা দিচ্ছি, আমাদের পিলার কিন্তু অবজারভেশন, যে পিলারের উপরে আমরা দাঁড়িয়ে থাকি, সেই অবজারভেশন আজ অবধি আই রিপিট গর্ব করে বলতে পারি একটা সিঙ্গেল অবজারভেশন আমাদের রিজিয়নে মিস হয়নি। এবং এই অবজারভেশনগুলো কিন্তু নেয় খুব নিচু লেভেলের লোকেরা, যারা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা ইত্যাদি লোকেরা, তারা কিন্তু কন্টিনিউয়াস 24 আওয়ার্স আমাদের অবজারভেশন দিয়ে যাচ্ছে। প্রসঙ্গত বলি, নর্মালি আমরা প্রতি 3 ঘন্টা অন্তর অবজারভেশন নিই, কিন্তু সাইক্লোনের সময় যেমন আজকে বিকেল 5:30টার পর থেকে আমরা আওয়ারলি অবজারভেশন পাবো সমস্ত কোস্টাল অবজারভেটরিগুলো থেকে। তো ন্যাচারালি ওখানে যারা কাজ করছে তাদের আগে ডেফিনেটলি আমাদের একটু স্যালুট করা দরকার, যারা এই কন্টিনিউয়াস অবজারভেশন দিচ্ছে, সে সারফেস অবজারভেশন হোক, আপার এয়ার অবজারভেশন হোক, রেডার অবজারভেশন হোক, স্যাটেলাইট অবজারভেশন হোক। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোভিড-19 আজকে এখন অবধি যে আমরা সুস্থ হয়ে অফিসে কাজ করছি, তার একটা মেজর ক্রেডিট যাচ্ছে আমার অফিসের সাফাই কর্মীদের উপরে। তারা যদি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না করে রেখে সারাক্ষণ ফগিং করছে, স্যানিটাইজ করছে করে। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্রাইভার। আপনারাও জানেন সবাই যারা এখানে পৌঁছেছেন যে গাড়ি এবং ট্রান্সপোর্ট এবং ড্রাইভার এরা কিন্তু একটা মেজর রোল প্লে করে যে কোনো ডিজাস্টার বা ক্রাইসিসের সময়। আজকে ইভ্যাকুয়েশন করতে গেলেও কিন্তু ড্রাইভার লাগবে। তো ন্যাচারালি আমার অবজারভার যারা রিডিং নিচ্ছে, আমার যারা সাফাই কর্মী যারা আমাদের এভাবে সাহায্য করেছে, আমার যারা ড্রাইভার, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমাদের তো করতেই হবে, আমরা করছি। দাস মোটামুটি 24 ঘন্টা, হয়তো দিনে আমরা রাতে 3 ঘন্টাও ঘুমাই কিনা, আমার একটু বয়স বেশি বলে 4 ঘন্টা ঘুমাই। ওয়ার্ক ফ্রম, আমরা প্র্যাকটিক্যালি লকডাউনটা আমরা বুঝিনি যে কি, কেন আমি দাসকে বলি গত 52-53 দিন আমরা রোজ অফিসে এসেছি, ইনক্লুডিং স্যাটারডে সানডে। তো কমিউনিকেশন চ্যানেল যারা মেনটেন করছে আমাদের ওয়েদার সেকশনে, তারা কন্টিনিউয়াসলি কাজ করছে। এই যে একটা ডিজাস্টারের সময় যাতে ইলেকট্রিসিটির কোনো বিপর্যয় না হয়, ব্রডব্যান্ড লাইনের কোনো বিপর্যয় না হয়, ওভারঅল কিন্তু রিয়েলি প্রত্যেকে এত, এবং এটা করছি কিন্তু আমরা গুটি কয়েক স্টাফ দিয়ে। একটা লোক আমার এখানে যারা কাজ করছে 24 ঘন্টা রোস্টার করছে, 24 আওয়ার, সকাল 10টা আসছে, পরের দিন রাত্রি 10টায়। তো ওই জন্যই আমি বারবার আপনাদের কেন রিকোয়েস্ট করছি যে যদি পারেন সম্ভব হলে একটা জায়গার মধ্যে থাকুন, ক্যান্টিনে যাবেন না, এখানে চান সব দিয়ে দেবে। যদি কেউ খিদেও পায়, খেতে হয় আগে থেকে দেবুকে বলতে হবে, খুব লিমিটেড লোকের মিল তৈরি হচ্ছে, ঠিক আছে, একান্ত খিদে তো পাবেই লোকের। এর আগে যেরকম আমরা দেখেছিলাম যে বুলবুলের ক্ষেত্রে